প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপারের পেপার 2, ঠিক আছে ভাই। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনের পেপার 2 অর্থাৎ 14 ডিসেম্বর, আমাদের যে 14 ডিসেম্বর যে এক্সাম হয়েছিল আমাদের, তো সেই 14 ডিসেম্বরের পেপার 2তে বাংলা ভাষায় কী কী প্যাডাগজি প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলি আমরা এবার ডিসকাস করব এবং তার সঙ্গে আমরা তার অফিসিয়াল আনসারকে সঙ্গে মিলিত করে কোনটা আনসার কারেক্ট হয় সেটা আমরা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আশা করি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনগুলো দেখলে আপনাদের আপকামিং দিনে এক্সামে যথেষ্ট হেল্প হবে এবং কী ধরনের প্রশ্ন আসে সেটা আপনারা বুঝতে পারবেন। তো রিসেন্ট যে আমাদের লাস্ট সিটেট এক্সাম হয়েছিল 14 ডিসেম্বর, তো তার পেপার 2 এর আজকে আমরা প্যাডাগজির প্রশ্ন আলোচনা করতে চলেছি। প্রথমে আমরা ল্যাঙ্গুয়েজ 1 এর প্যাডাগজিগুলো আলোচনা করব, তারপর আমরা ল্যাঙ্গুয়েজ 2 এর প্যাডাগজিগুলো আলোচনা করব। তো তার পরবর্তী ক্লাসে আপনারা সম্পূর্ণ প্রশ্নপত্র, প্যাসেজ এবং কবিতা সবগুলো আপনারা পেয়ে যাবেন। তো দেখুন এখানে যার জি সেট রয়েছে আমাদের সঙ্গে মিলবে এবং বাকিরা আপনারা নিজেদের মতো করে মিলিয়ে নেবেন। এবং যারা আপকামিং এক্সাম দিতে চলেছেন আপনারা দেখে নেন যে কী ধরনের প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসার চান্স রয়েছে, এই অনুযায়ী আপনারা প্রিপারেশন নেবেন। তো দেখুন প্রথম প্রশ্ন কি বলেছে, এখানে কয়েকটা বিবৃতি বা একটা পার্ট দেওয়া হলো, এখানে কিছু কথা বলা আছে আমাদের জন্য। পার্টটি কোন ভাষার রেজিস্টার প্রতিনিধিত্ব করছে জানান। এই যে রেজিস্টার, এই রেজিস্টারটা কিন্তু আজ পর্যন্ত কোনো পরীক্ষায় আসেনি, প্রিভিয়াস 12 বছরের প্রশ্ন আমার কাছে রয়েছে। তো রেজিস্টারের প্রশ্নটা কিন্তু এইবার প্রথম পরীক্ষায় ইনক্লুড হয়েছে আমাদের পরীক্ষায়। তো এই ধরনের প্রতি বছর একটা বা দুটা প্রশ্ন, একটা প্রশ্ন বা একটা সিস্টেমের প্রশ্ন কিন্তু নতুন অ্যাড হয়, সেটা জেনে রাখুন। তো এইবার নতুনভাবে অ্যাড হয়েছে এই রেজিস্টারের প্রশ্নটা, এটা পেপার 14 ডিসেম্বর 15 ডিসেম্বরে এসেছিল। তো আমরা দেখে নেই আমাদের যে রেজিস্টারটা কী বলেছে। প্রথমে প্রশ্নটা দেখি বা পার্টটা একটু দেখি। ভারতীয় সংবিধান প্রতিটি নাগরিকের সমান মর্যাদা ঘোষণা করছে, অর্থাৎ নারী পুরুষ সহ বিভিন্ন জাতপাত, ধর্ম, বংশ, শিক্ষাগত এবং অর্থনৈতিক প্রেক্ষাপট থেকে আগত প্রতিটি মানুষই সংবিধানের দৃষ্টিতে সমান। তার অর্থ এটা নয় যে দেশে অসাম্য নেই, অসাম্য আছে, কিন্তু গণতান্ত্রিক ভারতবর্ষ অন্তত নীতিগতভাবে মানুষের সমস্ত মানুষের সমান মর্যাদাকে স্বীকৃতি জানিয়েছে। তো এই একটা পার্ট, ছোট্ট একটা অংশ। তো এই অংশটা কোন ধরনের রেজিস্টার বা এটা কোন মানে পার্ট থেকে নেওয়া হয়েছে বা এটা কোন সাবজেক্ট যদি ধরে নিতে পারি তাহলে আনসার হয়ে গেল। এটা আইনি রেজিস্টার এটা হবে না। কেন আইনি রেজিস্টার হবে না? যদি আইনি হতো, তো আইনি হলে এটাও কোথাও ধারা উল্লেখ থাকতো যে 14 নম্বর ধারায় ওই কথা বলা হয়েছে, 15 নম্বর ধারায় ওই কথা বলা হয়েছে, বা 21A ধারায় মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে। যদি ধারা উল্লেখ থাকতো তাহলে আমরা বুঝতাম যেটা আইনি রেজিস্টার। যেহেতু ধারা নাই আমরা সেটা আইনি বলবো না। আর বৈজ্ঞানিক, সেটা বৈজ্ঞানিক হবে না, সায়েন্টিফিক হবে না, কারণ এখানে বিজ্ঞান কোনো কিছু আবিষ্কার করছে এই ধরনের কোনো কিছু দেখতে পাচ্ছি না, সুতরাং এটা ক্যান্সেল। আর রাজনীতির রেজিস্টার এবং সমাজবিদ্যার রেজিস্টার, একটা জিনিস দেখুন, এটা যেহেতু পলিটিক্যাল সায়েন্স, ভারতীয় সংবিধান মানে পলাইটি, ভারতীয় সংবিধান মানে কি পলাইটি, পলাইটি মানে কি পলিটিক্যাল সায়েন্সের একটা অংশ। তো এখানে পলিটিক্যাল সায়েন্সের অংশ বলতে এখানে পলাইটি রেজিস্টারটা শুদ্ধ উত্তর হবে না, এটা হবে সমাজবিজ্ঞান রেজিস্টার। কারণ কি? কারণ সমাজবিজ্ঞান যেহেতু রয়েছে সোশ্যাল সায়েন্স, তো সোশ্যাল সায়েন্সের মধ্যেই কিন্তু আমাদের পলাইটি, জিওগ্রাফি, হিস্ট্রি, এই সবগুলো কিন্তু আমাদের সোশ্যাল সায়েন্সের অন্তর্ভুক্ত। সোশ্যাল সায়েন্সের ভিতরেই আমরা ইন্ডিয়ান পলাইটি দেখতে পাই, তারা যায় জিওগ্রাফি দেখতে পাই, হিস্ট্রি আমরা দেখতে পাই। তো এই পলাইটি, জিওগ্রাফি এবং হিস্ট্রি হচ্ছে সোশ্যাল সায়েন্সের এক একটা পার্ট। তো যেহেতু ব্রড সেন্সে নেওয়া হচ্ছে সুতরাং এটা সমাজবিজ্ঞান রেজিস্টার হবে কারেক্ট আনসার, এবং অফিসিয়াল আনসার কি তো সেটা বলেছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখি। উপভাষা সম্পর্কিত কোন মন্তব্যটা সঠিক? উপভাষা সম্পর্কিত, উপভাষা বৃহত্তর একক এবং ভাষা হচ্ছে একটা ক্ষুদ্রতর একক। কখনো কখনো ভিন্ন ভিন্ন সামাজিক গোষ্ঠী একই ভাষার বিভিন্ন উপভাষায় কথা বলতে পারে। কোনো ভাষার উপভাষাগুলির আঞ্চলিক বিভিন্নতা থাকে। কোনো ভাষার একটি উপভাষা ব্যবহারকারী অন্য উপভাষা ব্যবহারকারীর ভাষা বুঝতে পারে। তো এখানে দেখুন 107-এর কারেক্ট আনসার কোনটা হয়ে যেতে পারে? 107-এর যেটা অফিসিয়াল আনসার কি, তো 107-এর অফিসিয়াল আনসার কিতে এখানে জেড দেওয়া আছে। তো জেড মানে কি অল আর কারেক্ট, অফিসিয়াল আনসার কিন্তু এখানে জেড দেওয়া আছে, তো জেড মানে কি সবগুলোই কারেক্ট। তো এটা সবগুলোই কারেক্ট হবে। উপভাষা বৃহত্তর এবং ভাষা হচ্ছে ক্ষুদ্রতর একক, আমরা বুঝতে পারছি। কখনো কখনো ভিন্ন ভিন্ন সামাজিক গোষ্ঠী বিভিন্ন উপভাষার কথা, অর্থাৎ এক একটি সামাজিক যে মানুষ রয়েছে, এক একটি সমাজের মানুষ এক একটা ভাষায়
কথা বলে। এবার সেই ভাষার মধ্যে অনেকগুলো উপভাষা আছে। কোনো ভাষার উপভাষাগুলির আঞ্চলিক বিভিন্নতা থাকে। একটা ভাষার উপভাষার কিন্তু অঞ্চল বিশেষে, যেমন বাংলা, আমরা এক ধরনের বাংলা ভাষা কথা বলি, যারা প্রপার কলিকাতায় আছে তারা অন্য ভাষায় কথা বলে, যারা একটু ভিতর অঞ্চলে আছে তারা অন্য ভাষায় কথা বলে, যারা একটু সিলেটি আছে তারা সিলেটি ভাষায় কথা বলে। তো এই সবগুলো হচ্ছে বাংলা ভাষার এক একটা উপভাষা। যেমন কলকাতায় যদি দেখি রাঢ়ী, বরেন্দ্রী, কামরূপী, ঝাড়খণ্ডী, এই ধরনের অনেকগুলা কিন্তু উপভাষা আছে। তো অঞ্চল বিশেষে অনেকগুলা বিভিন্নতা থাকে। তো একটি ভাষার উপভাষা ব্যবহারকারী অন্য উপভাষা ব্যবহারকারী ভাষা বুঝতে পারে। যেমন বাংলা, আমি বলছি একভাবে, আপনি হয়তো অন্যভাবে বাংলা বলছেন, কিন্তু আপনার বাংলা ভাষা আপনি কি বলছেন সেটা আমি কিন্তু বুঝতে পারবো, এবং আমি কি বুঝতে পারছি যদি আপনি অন্য উপভাষা ব্যবহার করেন তাহলে আমি কি বলছি সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। তো এখানে সবগুলোই হবে কারেক্ট আনসার। অ্যাজ পার অফিসিয়াল আনসার কি, এখানে চারোটাই কিন্তু কারেক্ট আনসার। এবার আমাদের ক্লাসে বলেছি ভাই, প্রত্যেকটা একদম ডাইরেক্ট প্রশ্ন, 108, 109, একদম ডাইরেক্ট আমরা যেভাবে প্রশ্ন দিয়েছিলাম সেভাবে কিন্তু পরীক্ষায় এসেছে ডাইরেক্ট। আমি স্ক্রিনশট করে কিন্তু আমি লাগিয়েছি আমার কমিউনিটি ট্যাবে, দেখতে পাবেন একদম ডাইরেক্ট প্রশ্ন, ডাইরেক্ট উত্তর, আমাদের পড়ানো থেকে ডাইরেক্ট কমন এসেছে। তো আমরা বলেছিলাম যে একবার বলিনি, অনেকবার বলেছি, কিন্তু রিসেপটিভ স্কিল যদি আমরা রিসিভ করি তাহলে আমরা শ্রবণ এবং পঠন, রিডিং এবং লিসেনিং, তো রিডিং এবং লিসেনিং এটা হবে কি রিসেপটিভ স্কিল। আর যদি আমাদের প্রোডাক্টিভ বা এক্সপ্রেসিভ আসে তাহলে সেটা হবে রাইটিং এবং স্পিকিং, সেটা কিন্তু বারবার আমরা বলেছি। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের হবে, যেহেতু রিসেপটিভ বলেছে সুতরাং সেটা হবে শ্রবণ এবং পঠন। 108-এর কোয়েশ্চন নাম্বার 2। তারপর দেখুন 100টা ধ্রুপদী ভাষা নয়। তেলেগু, তামিল, সংস্কৃত, বাংলা এই সবগুলো ভাষা, কিন্তু বর্তমানে হিন্দিটা উপভাষা, ধ্রুপদী ভাষা নয়। শিক্ষার্থীদের দ্বারা ধারাবাহিকভাবে নথিভূত শিক্ষণ দৃষ্টান্তকে কি বলা হয়? 110। একটা ধারাবাহিকভাবে নথিভুক্ত, আমি বারবার ক্লাসে বলেছিলাম যে পোর্টফোলিও সম্বন্ধে আমি আলোচনা করেছি, এবং পোর্টফোলিওর একটা পিকচার আমি আমার চ্যানেলে আপলোড করেছি আপনাদের জন্য, যাতে করে দেখে আপনারা পিকচার দেখে যাতে বুঝতে পারেন। কোনো একটা ছাত্রের ধারাবাহিক নথিভুক্ত, যেমন আজকে একটা ছাত্র একটা ড্রয়িং করলো, তার ড্রয়িংটা আমি একটা ফাইলে রাখলাম, পরের দিন সে আবার একটা নতুন কিছু ছবি আঁকলো, এটাও আমি এখানে রাখলাম, এই ফাইলের মধ্যে রাখলাম। তারপর আমি তাকে কিছু লিখতে দিলাম, সে লিখে আনলো, সেটাও আমি এখানে লিখলাম। তারপর সে একটা প্রজেক্ট বানালো, প্রজেক্টের রিপোর্টটাও আমি এই ফাইলের মধ্যে রাখলাম। কারণ একটা ছাত্রের এই ধারাবাহিকভাবে কন্টিনিউয়াসলি তার এই নথিভুক্ত যে আমি ডায়েরিটা রাখছি, এটাকে আমি বলবো কি পোর্টফোলিও। তারপর দেখুন নিচের কোন কর্মভার বা নিচের কোন টাস্ককে আমরা অখণ্ড বা সম্পূরিত বা ইন্টিগ্রেটেড দক্ষতায় পোষকতা করে। ইন্টিগ্রেটেড দক্ষতার পোষকতা করবে, অর্থাৎ কর্মভারটা ইন্টিগ্রেটেড দক্ষতা বা অখণ্ড বা সম্পূরিত থাকবে। তো 111-র কারেক্ট আনসার আমার হবে প্রজেক্ট ওয়ার্ক। যেহেতু আমরা কর্মভার একই সঙ্গে করব, সবাই মিলেমিশে করব, তো যেহেতু প্রজেক্ট যখন আমরা বানাই, প্রজেক্ট ওয়ার্ক করে ছাত্রছাত্রীরা সবাইকে একটা গ্রুপ তৈরি করে দিয়ে দিই যে তোমরা কি করো, তোমরা সবাই মিলে একটা প্রজেক্ট ওয়ার্ক বানাও। প্রজেক্ট ওয়ার্ক একা বানানোর সম্ভব নয়, অনেক স্টাফ আছে, তো সেটা কি করি আমরা সবাইকে মিলেমিশে দিয়ে দিই, সবাই মিলে বানাও। এখানে দেখুন 6ষ্ঠ শ্রেণীর শিক্ষিকা কথন বিষয়ক কার্য হিসাবে নিচের কার্যভার বা টাস্কটা তৈরি করুন। মরুভূমি ও সেখানকার আবহাওয়া সম্পর্কে 5টি বাক্য বলো। আমি ক্লাস 6-এর একটা ছাত্রকে বললাম যে মরুভূমি এবং সেখানকার আবহাওয়া সম্পর্কে 5টা বাক্য বলো, আমি তাকে একটা কাজ দিলাম। তো এই কাজটা ভালো কিনা না, এখানে প্রথম অপশন বলেছে কাজটা ভালো নয়, ভালো টাস্ক নয়, কারণ কোনো শিক্ষার্থী মরুভূমি বিষয়ে নাও জানতে পারে। আবার বলেছে ভালো টাস্ক নয়, কারণ মরুভূমি এবং তার আবহাওয়া সম্পর্কে কোনো ইনপুট না থাকায় তার বিষয়ভিত্তিক কোনো আদেহ নেই। এটা একটা ভালো কাজ, কারণ শিশুরা অবশ্যই ভূগোল পড়ার সময় মরুভূমি সম্পর্কে জেনেছে এবং সে সম্পর্কে বলা ইনপুট পেয়েছে। আবার বলেছে ভালো টাস্ক, কারণ এখানে শিক্ষার্থীদের কিছু বলতে হবে এক্ষেত্রে মরুভূমির বিষয়ে। অর্থাৎ 112 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হবে, অফিসিয়াল আনসার কি যেটা দিয়েছে এটা হচ্ছে ভালো টাস্ক নয়। 112 নম্বর প্রশ্ন অফিসিয়াল আনসার কি দিয়েছে, এটা ভালো টাস্ক নয়, কারণ মরুভূমি এবং তার আবহাওয়া সম্পর্কে কোনো ইনপুট নাই, আর ইনপুট না থাকার কারণে তারা এই সাবজেক্ট ম্যাটার যেটা রয়েছে বিষয়ভিত্তিক বা আদেও সেটা ভালো করে বুঝতে পারবে না। তো ভাষা শিখনের পদ্ধতিগত সামর্থ্য বা সিস্টেমেটিক কম্পিটেন্স মানে কি? সমস্ত ভাষারই একটা সাধারণ সাংগঠনিক প্রণালী বর্তমান তা অনুধাবন করা। প্রতিটি মানুষের মধ্যে অনেক ভাষার একটা
একটা প্রণালী আছে তা অনুধাবন করা, ভাষা একটা প্রণালী হিসাবে কাজ করে তা অনুধাবন করা এবং প্রয়োগ করা, ভাষার একটা ব্যাকরণগত প্রণালী আছে তা অনুধাবন করা এবং প্রয়োগ করা। তো 113 প্রশ্নের কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3, ভাষা একটা প্রণালী হিসাবে কাজ করে সেটা অনুধাবন করা এবং প্রয়োগ করা। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখি। ষষ্ঠ শ্রেণীর শিক্ষিকা পাঠ্য বিষয়ের সঙ্গে শিক্ষার্থীদের পূর্বজ্ঞান এবং অভিজ্ঞতার সংযোগ গঠানোর জন্য অনুশীলন করান, কিন্তু কোনো গল্প পড়ানোর আগে তিনি শিক্ষার্থীদের সেই গল্পের চরিত্রগুলি দেখান। এর দ্বারা তিনি শিক্ষার্থীদের কি করাতে চান? এটা ক্লাস 6-এর একজন শিক্ষিকা, তিনি পাঠ্যপুস্তক পড়ানোর সময় শিক্ষার্থীদের পূর্বজ্ঞান নেওয়া আমাদের জরুরি এবং তার অভিজ্ঞতা, পূর্বজ্ঞানের সঙ্গে তার অভিজ্ঞতা কতটুকু আছে কিনা না সেটা তিনি বিবেচনা করতে চান। সেই জন্য তিনি কোনো কিছু পাঠ পড়ানোর আগে তাদের তিনি ছবি দেখান। তো এই ছবিগুলো দেখাতে তিনি কি করতে চাইছেন? পাঠ্য বিষয় সম্পর্কে পূর্ব অনুমান করতে চাইছেন, ছবিগুলোকে অনুধাবন, ছবিগুলির সঙ্গে গল্পটিকে প্রত্যক্ষ করাতে, নাকি ছবিগুলির প্রশংসা করতে। 114। তো যেহেতু তিনি পূর্বজ্ঞান নিচ্ছেন, এই পূর্বজ্ঞানের সঙ্গে তিনি পাঠ রিলেটেড কিছু ছবি দেখাচ্ছেন, তার মানে তারা বুঝতে পারে কিনা না যে আমরা কি বিষয়ে আলোচনা করছি, অর্থাৎ এখানে পাঠ্য বিষয় সম্পর্কে পূর্ব অনুমান করাতে তিনি এই ছবিগুলো ব্যবহার করেন। এবার দেখুন, এনইপি 2020 থেকে প্রশ্ন এসেছে, এনইপি থেকে আসবে, আরটি অ্যাক্ট থেকে আসবে, তারপর এনসিএফ থেকে প্রশ্ন আসবে, এই ধরনের বিভিন্ন প্রশ্ন আমরা পরীক্ষায় দেখতে পাবো। তো এখানে বলেছে এনইপি 2020 সম্বন্ধে কোনটা সঠিক নয়। এখানে 3টা আছে সঠিক এবং একটা আছে সঠিক নয়, কোনটা সঠিক নয় আমাদের দেখতে হবে। তো ত্রিভাষা সূত্রের অন্তর্গত একটি ভাষা হিসাবে বিদেশি ভাষা অধ্যয়ন, এটা আমাদের সঠিক নয়, সুতরাং এটা হবে এক্ষেত্রে কারেক্ট আনসার অ্যাজ পার অফিসিয়াল আনসার। কি কন্টেক্সট গ্রামার, ঠিক আছে, প্রসঙ্গ ভিত্তিক ব্যাকরণ বা কন্টেক্সট গ্রামার শিক্ষণের নিম্নলিখিত কৌশলটি কি নামে পরিচিত? ব্যাকরণিক উপাদানগুলিকে কোনো প্রসঙ্গের প্রেক্ষাপটে রেখে পরিচিত করানো, ভাষিক উপাদানগুলিকে লক্ষ্য করানো, দৈনন্দিন বাস্তব জীবনে সেগুলিকে ব্যবহার করানো এবং সেগুলির সংগঠন আবিষ্করণে তাদের উৎসাহ দেওয়া। এটা কোন ধরনের মেথড? 116। এটা কারেক্ট আনসার আমাদের হতে যাচ্ছে চেতনা বা সচেতনতা জাগরণ, অর্থাৎ কনসিয়াস রাইজিং। একটা ছাত্র যদি একটা কনসিয়াস থাকে, তার মধ্যে যদি সচেতনতা থাকে, তখন সে ভাষিক উপাদানগুলি বুঝতে পারবে এবং সেগুলা দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারবে এবং সেগুলা দিয়ে সে কী করতে পারবে? কোনো একটা জিনিস আবিষ্কার করতে উৎসাহ পাবে, যদি তার মধ্যে চেতনা থাকে, মনোযোগ সহকারে জিনিসটা সে যদি বুঝতে পারে। সুতরাং চেতনা বা সচেতনতা জাগরণ, এটা হবে এক্ষেত্রে কারেক্ট আনসার। নিচের কোনটি ভাষা সম্পর্কে জানাকে নির্দেশ করে? ভাষা সম্পর্কে জানা, এটাকে কি বলা হয়? ভাষা সম্পর্কে জানা, এটাকে বলা হয় ডিক্লারেটিভ নলেজ। ভাষা সম্পর্কে জানা, এটাকে বলা হয় ডিক্লারেটিভ নলেজ। আর ভাষাকে প্রয়োগ করাকে বলা হয় প্রসিডিউরাল নলেজ। আমরা কিন্তু কনসেপ্টের ক্লাসে একটা 2.5 ঘন্টার একটা ম্যারাথন ক্লাস দিয়েছিলাম, অতি গুরুত্বপূর্ণ ক্লাস, প্রিভিয়াস ক্লাস আপনারা অবশ্যই দেখে নেবেন। ঠিক আছে, খুব ভালো ক্লাস, প্রত্যেকটা টপিক কিন্তু এখানে কভার করে দেওয়া আছে। তো ডিক্লারেটিভ নলেজ মানে কি? ভাষা সম্পর্কে জানা। আর এই ভাষাকে প্রয়োগ করাকে বলা হয় কি? প্রসিডিউরাল নলেজ। ভাষা সম্পর্কে জানাকে এখানে বলা হবে কি? ভাষা সম্পর্কে জানাকে এখানে বলা হবে ডিক্লারেটিভ নলেজ। পঞ্চম শ্রেণীর অর্পণা বুঝে যে কোনো বক্তৃতা বা শ্রুতি উপস্থাপন অনুধাবন করতে হলে তার প্রতিটি ধ্বনি, সাউন্ড, শব্দ, তারপর তার বাক্যগুলি শুনতে হবে। এই শ্রবণের এই পদ্ধতিকে কি বলে? এটাও কিন্তু আমরা এই একটি পিডিএফে আমরা দিয়েছিলাম। এক পিডিএফ থেকে আপনাদের অনেকগুলো প্রশ্ন এসেছে। এই পিডিএফটা পেতে গেলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা এখানে ডাউনলোড করতে পারেন বা কমেন্ট বক্সে জানাবেন, বা পেইড গ্রুপে অলরেডি এটা দেওয়া রয়েছে। তো 118, আমরা পেইড গ্রুপ অলরেডি স্টার্ট করে দিয়েছি। যারা জয়েন হতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কে যোগাযোগ করবেন বা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমরা আপনাদের পেইড গ্রুপে জয়েন করব, যেখানে আপনারা প্রতিদিন লাইভ ক্লাস পাবেন। ঠিক আছে, তাছাড়া প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পাবেন, তাছাড়া মক টেস্ট পাবেন, আবার ডাউট সেশন থাকবে। 118 নম্বর প্রশ্ন, প্রথমে ধ্বনি, তারপর শব্দ, তারপর বাক্য। মানে কি? দেখুন, প্রথমে ধ্বনি থেকে শব্দ আসছে,
তারপর শব্দ থেকে বাক্য আসছে, মানে জিনিসটা ছোট থেকে বড়োর দিকে যাচ্ছে। তো যখন ছোট থেকে বড়োর দিকে যাবে তখন সেটা হবে বটম আপ অ্যাপ্রোচ। আর যদি বড় থেকে ছোট যায়, যেমন প্রথমে আমি একটা প্যারাগ্রাফ পড়ব, প্যারাগ্রাফ থেকে তাদের এক একটা বাক্য পড়াবো, বাক্য থেকে এক একটা শব্দ পড়াবো, তারপর এক একটা অক্ষর পড়াবো, তারপর এক একটা ধ্বনি পড়াবো। এই যে বড় থেকে যদি ছোটোতে যাই তখন সেটা হবে টপ ডাউন অ্যাপ্রোচ। আর ধ্বনি থেকে শব্দ, শব্দ থেকে বাক্য, বাক্য থেকে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে গল্প, এই ধরনের ছোটো থেকে বড় হয়ে গেলে সেটাকে বলি আমরা কি বটম আপ অ্যাপ্রোচ। নেক্সট, বহু ভারতীয় চাকরি সূত্রে বিদেশে গিয়ে সেখানকার ভাষা শেখেন। এই ভাষা শেখার এই যে প্রণোদনা বা এই যে মোটিভেশন, এটাকে আমরা কি বলি? 119, এটাকে আমরা বলবো সংসাধক বা ইনস্ট্রুমেন্টাল মোটিভেশন। ইনস্ট্রুমেন্টাল উপাদান সমূহের প্রামাণিকতা বা অথেন্টিসিটি অফ ম্যাটেরিয়াল বলতে কি বুঝি? অথেন্টিসিটি অফ ম্যাটেরিয়াল 120। এটা বুঝতে পারছেন যে জিনিসটা বাস্তব জীবনের সঙ্গে রিলেটেড, রিয়েল লাইফের সঙ্গে সম্পর্কিত যেটা থাকবে, এটাকে আমরা বলবো অথেন্টিসিটি অফ ম্যাটেরিয়াল। সুতরাং এটা কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 1। তো এই ছিল আমাদের ল্যাঙ্গুয়েজ 1-এর প্রশ্ন। তো এবার আমরা দেখব ল্যাঙ্গুয়েজ 2-তে কী কী প্যাডাগজি এসেছিল। একই ক্লাসে আমরা সবগুলো দেখতে যাচ্ছি। কারণ প্যাডাগজি ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, পেপার 1, পেপার 2 সবটি কিন্তু একদম সমান আসে ভাই, একটু ভালো করে বুঝবেন একদম। এখানে দেখুন, এই দেখুন ল্যাঙ্গুয়েজ 1-এ জাস্ট ডিসকাস করেছিলাম NEP 20 এসেছে, আর ল্যাঙ্গুয়েজ 1-এ ডিসকাস করেছিলাম প্রজেক্ট ওয়ার্ক, এখানেও দেখতে পাচ্ছেন প্রজেক্ট ওয়ার্ক। তো এই ধরনের একদম সিমিলার প্রশ্ন থাকে, সিলেবাস সমান থাকে। তাই ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, পেপার 1, পেপার 2 এ নিয়ে আপনি ভাববেন না। যদি বাংলা থাকে তাহলে সবগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশন আপনি ভালো করে স্টাডি করুন এবং একটা ভালো নম্বর আপনি গেইন করুন। এখানে দেখুন প্রথম প্রশ্ন কি বলেছে, জাতীয় শিক্ষানীতি NEP 2020 প্রস্তাবিত ধ্রুপদী ভাষা অধ্যয়ন সংক্রান্ত কোনটা সঠিক? তো ধ্রুপদী ভাষা সংক্রান্ত অনুযায়ী বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত কোন বাক্যটা সঠিক বলেছে? কোয়েশ্চন নম্বর 136। তো ত্রিভাষা নীতিকে কি করা হয়? মাধ্যমিক স্তরে একটা অতিরিক্ত বিকল্প হিসাবে নেওয়া হয়। মাধ্যমিক স্তরে একটা অতিরিক্ত বিকল্প হিসাবে ধ্রুপদী ভাষার অধ্যয়ন করা হয়, এটা হচ্ছে সঠিক। তো এখানে দেখুন প্রজেক্ট ওয়ার্ক সম্বন্ধে বিন্যাস এবং সম্পাদনের ক্রমপর্যায়, মানে প্রজেক্ট ওয়ার্ক যদি বানাই তাহলে তার সিকোয়েন্সটা কী থাকবে, একদম সিরিয়ালে যদি যাই প্রথমে কি করতে হবে, তারপর কি করতে হবে, তারপর কি করতে হবে, অর্থাৎ প্রজেক্ট ওয়ার্ক বানানোর পদ্ধতি কী? তো সঠিক আনসার আমি বলে দিই, প্রথমে শিশুদের মধ্যে দল গঠন করব, তারপর একটা বিষয় চিহ্নিতকরণ করব, একটা সাবজেক্ট, একটা আমি কি করব টপিক একটা সিলেক্ট করব, যে এই টপিক থেকে আজকে ভিডিও বানাবো, ঠিক আছে, বা এই টপিক থেকে আজকে প্রজেক্ট বানাবো। তারপর একটা প্ল্যান করব যে কী করে কী করা যায়। তারপর সবগুলা ডাটা কালেকশন করব, তথ্য সংগ্রহ। তারপর তথ্যগুলো বিচার করব, যতগুলো ডাটা নিয়েছিলাম এখানে কোনো ভুল হলো না তো, যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা এডিট করব, তথ্য বিচার করব। তারপর একটা ড্রাফট লিখব, ড্রাফট। তারপর চূড়ান্ত প্রতিবেদন ড্রাফট লিখব, তারপর এটা ফাইনালাইজ করব। সুতরাং এইভাবে আমরা প্রকল্প বা প্রজেক্ট ওয়ার্ক তৈরি করতে পারি। সপ্তম শ্রেণীর একজন শিক্ষক তিনি কি করলেন, তার শিক্ষার্থীদের একটি ছোট্ট গল্প পড়তে দিলেন। ঠিক আছে, সপ্তম শ্রেণীর শিক্ষক কি করলেন, তার শিক্ষার্থীদের একটা ছোট্ট গল্প পড়তে দিলেন। 138 প্রশ্ন দেখি। আচ্ছা, একটি ছোট গল্প পড়তে দিলেন। তিনি চান শিক্ষার্থীরা সেটি পড়ে পাঠে বর্ণিত মানুষজন এবং সম্প্রদায়টির আত্মপরিচয় এবং ক্ষমতা অনুধাবন করুক। ক্লাস 7-এর ছাত্রকে আপনি দিলেন একটা পাঠ পড়ে সে ওই পাঠে বর্ণিত যে মানুষ আছে এবং সম্প্রদায় আছে তার আত্মপরিচয় এবং ক্ষমতা অনুধাবন করতে। এতে তার এটাকে বলা হয় ক্রিটিক্যাল লিটারেসি। সে বিচার করতে বসছে যে এই পাঠের মধ্যে যে চরিত্রগুলো আছে তাদের সম্বন্ধে যা যা বলা হয়েছে সেই মানুষগুলা কী ধরনের, তাদের আত্মপরিচয় কেমন হবে এবং তাদের ক্ষমতা কতটুকু হবে সেটাতে অনুধাবন করতে চাইছে, বিচার করতে চাইছে। সুতরাং সেটা হবে তার ক্রিটিক্যাল লিটারেসি। নিচের কোনটি ভাষা সম্পর্কে সঠিক নয়? দেখুন, ভাষা এবং উপভাষা সম্বন্ধে আমরা ল্যাঙ্গুয়েজ 1-এ প্রশ্ন পেয়েছিলাম, পেপার 1-এ পেয়েছিলাম, এবার পেপার 2-তেও কিন্তু সেম প্রশ্ন পাচ্ছি। তাই পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 যাই হোক, আমি বারবার বলছি আপনারা এই দিকে নজর দেবেন না। আপনারা জাস্ট আপনারা ভালো করে মনোযোগ দিয়ে আপনারা দেখতে থাকুন। ভাষা মানব জ্ঞানের সামগ্রিক ভাণ্ডারকে সমৃদ্ধ করে। আচ্ছা, কোনটা সঠিক নয় সেটা দেখি। 39, তাই তো। তো ভাষা কি করে?
মানব জ্ঞানের সামগ্রিক ভাণ্ডারকে সমৃদ্ধ করে। ইয়েস, ঠিক আছে। কিছু ভাষা কেবলমাত্র বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারকে বেশি ভালোভাবে ব্যক্ত করতে পারে। আচ্ছা, কেবলমাত্র বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ার যারা আছে তারা ভাষা ব্যবহার করতে পারে, আর যারা ইঞ্জিনিয়ার না তারা কি ভাষা ব্যবহার করতে পারে না? মোটেই না, ভুল। ভাষা আত্মপরিচয় প্রকাশ করি। ইয়েস, আমি আমার ভাষার মাধ্যমে আমি আমার আইডেন্টিফাই করতে পারি। ভাষা ইতিহাসের একটা ভাণ্ডার, এটা হতে পারে। সুতরাং এখানে কোনটা সঠিক নয়? সঠিক নয় হচ্ছে কিছু ভাষা কেবলমাত্র বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারকেই বেশি ভালোভাবে ব্যক্ত করতে পারে। কেন আমরা কেন পারবো না ভাই? 140 দেখি। শিক্ষার্থী ভাষার ক্রিয়াশীলতাকে একটি সিস্টেম বা প্রণালী হিসাবে অনুধাবন এবং প্রয়োগ করে। একটা শিক্ষার্থী যখন একটা ভাষার সিস্টেম বা প্রণালীকে সে যখন অনুধাবন করবে তখন সেটাকে হবে সিস্টেমেটিক কম্পিটেন্সেস, প্রণালীগত পারঙ্গমতা। যে অভিজ্ঞার মাধ্যমে কোনো শিক্ষার্থীর ব্যক্তিগত দুর্বলতার জায়গাগুলি শনাক্ত করতে এবং সেগুলি শক্তিশালী করতে চাওয়া হয় তা হচ্ছে, অর্থাৎ এমন একটা পরীক্ষা যে পরীক্ষার মাধ্যমে আমরা তার ব্যক্তিগত দুর্বল জায়গাগুলি শনাক্ত করি এবং সেগুলিকে আমরা শক্তিশালী করতে পারি। এই প্রশ্নের কারেক্ট আনসার কোনটা হবে? এটা হবে ডায়াগনস্টিক টেস্ট। ডায়াগনস্টিক টেস্টের মধ্যে আমরা দুর্বল জায়গাগুলি শনাক্ত করতে পারি। ভারতীয় সংবিধানে ইংরেজি ভাষাকে কিসের মর্যাদা দেওয়া হয়? তো আমরা সবাই জানি এটা 142, এটা অ্যাসোসিয়েটেড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সহযোগী সরকারি ভাষা হিসাবে নেওয়া হচ্ছে। পরের প্রশ্ন, সপ্তম শ্রেণীর শিক্ষিকা তার শিক্ষার্থীদের একজন মানুষের বর্ণনা লেখার কাজ দিলেন, যে তুমি একটা মানুষের বর্ণনা লেখো। তিনি বাইরে থেকে ঝুড়ি সমেত একজন হকারকে শ্রেণীকক্ষে নিয়ে এলেন, যে এই একটা হকার তিনি নিয়ে আসলেন। তারপর তিনি হকারকে সেখানে 7 মিনিট থাকার জন্য অনুরোধ করলেন, যে হকার একজন ব্যক্তি, তাকে তিনি কী করলেন, 7 মিনিট এখানে বললেন যে তুমি এখানে থাকো। তারপর তিনি শিক্ষার্থীদের জোড় বেঁধে এবং যুগ্মভাবে সেই মানুষটির বর্ণনা লিখে ফেলতে বলেন। তারপর তিনি ছাত্রদের দুজন করে দল করলেন, বললেন তোমরা 2 জন মিলে ওই ব্যক্তি সম্বন্ধে যা মনে হয় তা লেখো। আরও 2 জন জোড়া করলেন, বলে তোমরা 2 জন, এই যে হকার আমি দাঁড় করিয়েছি 7 মিনিট সে থাকবে, এই 7 মিনিটের মধ্যে তোমরা তার সম্বন্ধে, তার বর্ণনা সম্বন্ধে যা ইচ্ছা তা লেখো। এই যে মানুষটাকে তিনি ব্যবহার করলেন, এখানে মানুষটা কি হিসাবে তিনি ব্যবহার করলেন? 143। বর্তমান কার্যক্রমের অংশগ্রহণকারী উপাদান বা উপকরণ বা শিক্ষণ সহকারী না একজন ফেরিওয়ালা বা হকার? তিনি তাকে ফেরিওয়ালা বা হকার হিসেবে ব্যবহার করেনি, তিনি তাকে একটা উপাদান বা ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করেছেন, যে এই হচ্ছে ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়াল সম্বন্ধে তোমরা এখানে মানুষ না আসে, অন্য কোনো বস্তু আসতে পারতো। তাই যদি বস্তু আসতো তাহলে সেটা তো আর হকার হতো না, ফেরিওয়ালা হতো না। তো ফেরিওয়ালা হকার বলে কিছু নাই, সেটা তিনি ম্যাটেরিয়াল হিসাবে ব্যবহার করেছিলেন। শ্রবণের টপ ডাউন পদ্ধতির অন্তর্গত, ডাইরেক্ট প্রশ্ন আমরা পিডিএফে দিয়েছিলাম ভাই, ডাইরেক্ট প্রশ্ন, শ্রবণের টপ ডাউন পদ্ধতির অন্তর্গত কি? এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে পাঠ, বক্তৃতা এবং শ্রুতিভাষ্যের সামগ্রিক বার্তাটুকু, সামগ্রিক ওভারঅল মেসেজ যেখানে থাকবে এটা হবে টপ ডাউন। আদিতি পুরাগঠিত অতীতকালের নিয়মগুলো জানে, কিন্তু কোন প্রসঙ্গে তা ব্যবহার করতে হয় তা পারে না। আদিতির এই জ্ঞানকে আমরা কি বলবো? দেখুন, ডিক্লারেটিভ নলেজ, প্রসিডিউরাল নলেজ, এগুলা কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ 1-এ পেয়ে এসেছি আজকের ক্লাসে, এবং ল্যাঙ্গুয়েজ 2-তেও কিন্তু এটা চলে আসছে। তাই সিলেবাস সমান ভাই, টেনশন নেবেন না। 145, সে ভাষাটা জানে। আগে বলেছিলাম যদি সে একটা ভাষা জানার যেটা পদ্ধতি বা একটা ভাষা জানাকে কি বলা হয়? ডিক্লারেটিভ নলেজ। আর এই ভাষাকে ব্যবহার করতে পারাকে বলা হয় প্রসিডিউর বা পদ্ধতিগত বা প্রণালীগত যেটা বলি। কিন্তু সেটা ভাষা ব্যবহার করতে পারেই না, তো আর কি বলবো? তো সে ভাষার নিয়মটা জানে, কিন্তু নিয়ম জানে ব্যবহার করতে পারে না। তো ব্যবহার করতে পারে না কেটে দিন। যে ভাষার নিয়ম জানে তাকে কি বলা হয়? ডিক্লারেটিভ নলেজ। বা একটা ভাষা আমি খুব ভালো করে জানি, তো এই যে জানাটাকে কি বলে? ভাষা জানার যে জ্ঞান, দক্ষতা, এটাকে বলবো ডিক্লারেটিভ জ্ঞান। কৃপা এবং করণ তারা যমজ ভাই এবং তারা মণিপুরি ভাষার একটি উপভাষায় কথা বলে। দেখুন, আবার উপভাষা চলে আসলো, তবুও তাদের ভাষার মধ্যে পার্থক্য দেখা যায়। এই উপভাষাটি ব্যবহারের যে নিজস্বতা তাকে আমরা কি বলবো? কৃপা এবং করণ তারা যমজ ভাই বলেছে। যমজ ভাই বলেছে মানে কি?
এক পরিবারের এক মায়ের সন্তান। তো এক মায়ের সন্তান, তার মানে উপভাষা হবে, একটাই উপভাষা হবে, তাদের তো দুটো উপভাষা হওয়ার কোনো কথা নয়। তারপরেও তারা দুজনের মধ্যে কি থাকে, একটা পার্থক্য থাকে কথা বলার ক্ষেত্রে। তো এটা হচ্ছে আইডোলাইট বা নিজস্ব ভাষা, তাদের নিজস্ব ভাষার মধ্যে ব্যবধান আছে, যার কারণেই সমস্যা হচ্ছে। আচ্ছা, অশ্বিন জন্মকাল থেকে উড়িয়া জানে, কিন্তু সে ইংরেজি ও হিন্দি অধ্যয়ন করেছে। তো এই বিবৃতির মধ্যে নিচের কোন বিবৃতিটা সত্য নয় সেটা আমাদের বলতে হবে। তো জন্মকাল থেকে উড়িয়া জানে, তার মানে আমরা একটু ড্রাফট এখানে এঁকে দিই। ওড়িয়া হচ্ছে কি তার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ওড়িয়া তার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, এবং ইংলিশ এবং হিন্দি এই দুটা হচ্ছে তার কি ল্যাঙ্গুয়েজ লার্নিং। এটা জানুন। ভাষা শিখন, ভাষা শিখন হচ্ছে ইংলিশ এবং হিন্দি তার ভাষা শিখন। আর জন্মগতভাবে উড়িয়া জানে, তার মানে উড়িয়া হচ্ছে তার কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তার মানে কোনটা সত্য নয়? ইংরেজি হচ্ছে ভাষা শিখন, তো ইংরেজি ভাষা শিখন এটা সত্য। ইংরেজি শিখন হচ্ছে ভাষা অর্জন। আরে ভাই, ইংরেজি তার ভাষা শিখন কী করে হলো? ইংরেজি তো ভাষা শিখন, ভাষা অর্জন হবে না, ইংরেজি ভাষা শিখন হবে। উড়িয়া শিখন হচ্ছে ভাষা অর্জন, ইয়েস, উড়িয়াটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন দিয়েছিলাম, এটা কারেক্ট। হিন্দি হচ্ছে ভাষা শিখন, হিন্দিটাও ভাষা শিখন, ল্যাঙ্গুয়েজ লার্নিং, এটাও সত্য। কিন্তু এখানে বলেছে ইংরেজি শিখন হচ্ছে ভাষা অর্জন, তো ইংরেজি তার ভাষা অর্জন হবে না, ইংরেজি যেহেতু পরবর্তী সময় শিখেছে, তো সেটা হবে কি ভাষা শিখন। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার অপশন নাম্বার 2। আচ্ছা, অষ্টম শ্রেণীর শিক্ষক সুভাষের আক্ষেপ, সাধারণত ভাষা মূল্যায়নে গ্রহণ দক্ষতাকে গুরুত্ব দেওয়া হয় না। তো গ্রহণ দক্ষতা মানে কি? মানে রিসেপটিভ স্কিল। দেখুন, ডাইরেক্ট প্রশ্ন, একদম সেম প্রশ্ন আমরা পেয়েছিলাম ল্যাঙ্গুয়েজ 1-এ। এই দেখুন, আপনাদের ডাইরেক্ট আমি দেখিয়ে দিই, সেম প্রশ্ন আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ 1-এ পেয়েছিলাম, সেম প্রশ্ন আমরা পেয়েছি ভাই ল্যাঙ্গুয়েজ 1-এ। কোথায় পেয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই, সেম প্রশ্ন আমরা পেয়েছিলাম ল্যাঙ্গুয়েজ 1। এই দেখুন, এখানে নিচের কোনটা রিসেপটিভ স্কিল দেখতে পাচ্ছেন, 108 নম্বর এসেছিল রিসেপটিভ স্কিল, সেম প্রশ্ন। উপভাষা এসেছিল, ডাইরেক্ট প্রশ্ন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো এবার সেম প্রশ্ন রিসেপটিভ স্কিলের আবার প্রশ্ন আমরা কোথায় পেলাম? ল্যাঙ্গুয়েজ 2-তে পেলাম। তাই ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, পেপার 1, পেপার 2 এই নিয়ে আপনারা কখনো ভাববেন না। আমি বারবার আপনাদের একটি কথা বলি, এই যে রেজিস্টার, এই রেজিস্টারও কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ 1-ও পেয়েছি, এবার ল্যাঙ্গুয়েজ 2-তেও কিন্তু পাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখানে গ্রহণ দক্ষতা মানে রিসেপটিভ স্কিল, তো রিসেপটিভ স্কিল হবে শ্রবণ এবং পঠন। শ্রবণ এবং পঠনকে আমরা কি বলি? রিসেপটিভ স্কিল বলি। 148-এর 1 নম্বর হবে কারেক্ট আনসার। আর যদি কথন এবং লিখন কোথায় আছে? ইয়েস, কথন এবং লিখনকে আমরা বলি প্রকাশমূলক দক্ষতা বা এক্সপ্রেসিভ যে স্কিল যেটাকে বলা হয়, বা প্রোডাক্টিভ স্কিল বলতে পারি। আচ্ছা, 149, বিপ্লবের পর হঠাৎই মনে হলো পরিবর্তন হওয়া সম্ভব। ইউরোপ ও এশিয়া, ইউরোপ এবং এশিয়া, এখানে জিওগ্রাফি চলে আসছে। এখানে আমরা কিসের কথা বলেছি? এখানে আমরা জিওগ্রাফির কথা বলেছি। ব্যক্তির অধিকারকে এক সামাজিক ক্ষমতার নিয়ন্ত্রক করে, যারা নতুন ভাবনা চিন্তা শুরু করে। আলটিমেটলি আমরা দেখলাম যেখানে জিওগ্রাফি সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। তো জিওগ্রাফিটা সমাজবিজ্ঞানের একটা অংশ, তার মানে সমাজবিজ্ঞানিক রেজিস্টার হবে এখানে কি কারেক্ট আনসার। আর ইনস্ট্রুমেন্টাল মোটিভেশন, লাস্ট প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে কি ইনস্ট্রুমেন্টাল মোটিভেশন হচ্ছে যখন কোনো ব্যক্তি কি করে ভাই? 150, যখন কোনো ব্যক্তি চাকরি ইত্যাদির মতো কোনো উপযোগিতামূলক কারণে ভাষায়, অর্থাৎ আমাকে ভাষাটা শিখতেই হবে, যখন আমাকে ভাষাটা শিখতেই হবে, আমি নিজের ইচ্ছায় ভাষাটা শিখতেই আমি হচ্ছে, তো সেটাকে বলা হয় ইনস্ট্রুমেন্টাল মোটিভেশন। তো এই ছিল আজকের এই সম্পূর্ণ যে আমাদের 14 ডিসেম্বর পেপার 2, 14 ডিসেম্বর পেপার 2-তে যে আমাদের বাংলা ভাষায় প্যাডাগজিগুলো এসেছিলো সেগুলো ডিসকাস করেছি। তো পরবর্তী ক্লাসে আমরা আরও প্রশ্ন আছে, এই দেখুন তার অফিসিয়াল আনসার কি। তো অফিসিয়াল আনসার কির সঙ্গে টালি করে আমরা কিন্তু আজকের ভিডিওটা আমরা কভার করেছি। তো পরবর্তীতে আমরা আরও তার বাকি যে প্রশ্নগুলো রয়েছে, আমরা 15 ডিসেম্বর যে এক্সাম হয়েছিল সেই নিয়ে আলোচনা করব, পেপার 1 নিয়ে আলোচনা করব। তো আমাদের সবগুলো ক্লাস পেতে আপনারা এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে থাকুন, এবং প্রিভিয়াস অনেকগুলো ভিডিও দেওয়া হচ্ছে আপনাদের জন্য, সেগুলো অবশ্যই দয়া করে একবার দেখে নেবেন, আপনার যথেষ্ট কাজে লাগবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কী ধরনের ক্লাস আপনাদের দিলে আপনাদের উপকার হবে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। জয় হিন্দ।